মৃত বুড়ি প্রতি রাতে কবর থেকে উঠে আসত আর পাশের বাড়ির মানুষের মাংস খেত। বিহারের সেই অভিশপ্ত গ্রামে আজও কেউ রাতে দরজা খোলে না। আর দ্বিতীয় ঘটনা, 17 বছর ধরে যাকে মা ডেকে এসেছে, যার কোলে মাথা রেখে ঘুমিয়েছে, যার হাত ধরে স্কুলে গেছে, সে জানতে পারল সেই মা কোনো মানুষ নয়। দিল্লির সেই 18 বছরের ছেলেটি আজও সেই সত্যের ভার বহন করতে পারছে না। শ্রোতা বন্ধুরা, আপনারা এখন শুনতে যাচ্ছেন অশরীরীর সেই বিশেষ মুহূর্ত, যেখানে সন্ধ্যার শেষ আলোটুকু নিভে যাওয়ার সাথে সাথে শুরু হয় আমাদের ভয়ের এই আসর। আজ শুক্রবার রাত 9টা বাজে। সময়টা একটু মনে রাখুন, কারণ সন্ধ্যা 7টা এবং রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই সময়ে যখন বাইরের রাস্তার শেষ মানুষটা ঘরে ঢুকে যায়, যখন দরজার পাল্লা বন্ধ হয়, যখন রান্নাঘরের আলো নেভে, ঠিক তখনই খুলে যায় সেই অদৃশ্য দরজাগুলো, যার অপর পাশে থাকে এমন সব সত্য ঘটনা যা শুনলে মানুষের ঘুম উড়ে যায়। মনে হয় পৃথিবীটা আসলে যত সহজ ভাবা হয় তার চেয়ে অনেক বেশি রহস্যময়, অনেক বেশি ভয়ানক। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসছি এপিসোড 124-এর দুটি এমন ঘটনা যা শুনে আপনার শরীরের প্রতিটি রোম খাড়া হয়ে যাবে। ঘরের কোণের সামান্য অন্ধকারও আপনাকে ভয় দেখাবে, আর ঘুমানোর সময় হয়তো বারবার মনে পড়বে সেই মৃত বুড়ির কথা, সেই মায়ের কথা যে আসলে মা ছিল না। আজকের প্রথম ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যে এক প্রত্যন্ত গ্রামে, যেখানে মৃত বুড়ি কবর থেকে উঠে আসত আর ঘরে ঘরে ঢুকে মানুষের মাংস খেত। এই ঘটনা শুনলে আপনি জানতে পারবেন মৃত্যুর পরেও কিভাবে ক্ষুধা থেকে যায়, কিভাবে একটি শরীর মাটির নিচে থেকেও হাঁটে, কিভাবে একটি গ্রামের মানুষ আতঙ্কে কয়েক মাস ঘরে বন্দী হয়ে থাকে। আর দ্বিতীয় ঘটনাটি এসেছে দিল্লি থেকে। একটি ছেলে যার নাম রোহান 17 বছর ধরে যে মাকে ভালোবেসে এসেছে, সেই মায়ের কাছে জন্মদিনের রাতে জানতে পারে এই মহিলা মানুষ নয়, একটি জিন তাকে এতদিন লালন পালন করেছে। তারপর সেই ছেলের জীবনে কি ঘটেছিল সেই ঘটনা শুনলে আপনি নিজের মায়ের মুখের দিকেও একবার অন্যভাবে তাকাবেন। প্রতিটি ঘটনাই সাম্প্রতিক, প্রতিটি ঘটনাই সত্য, প্রতিটি ঘটনার সাক্ষী রয়েছেন একাধিক ব্যক্তি। তাহলে শুরু করা যাক। ঘটনা শুরুর আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন এবং পাশের বেল আইকনটি টিপে সকল নোটিফিকেশন অন করে নিন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তারা আজকের এপিসোডে লাইক দিন এবং কমেন্টে লিখুন আমি প্রস্তুত, যদি আজকের এই আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। শুরু করছি আজকের এপিসোড 124-এর প্রথম ঘটনা, মৃত বুড়ির ক্ষুধা, বিহারের সেই অভিশপ্ত গ্রামের রাতগুলো। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সুরজিৎ মিশ্র। সুরজিৎ বিহার রাজ্যের মুজাফফরপুর জেলার বাসিন্দা। পেশায় তিনি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। দীর্ঘ 12 বছর ধরে তিনি গ্রামের স্কুলে পড়াচ্ছেন। তবে গত বছরের সেই ঘটনার পর থেকে তিনি রাতে নিজের পাড়ার দিকে একা বেরোন না। তার বাড়ির দরজায় তিনি এখনও লোহার শিকল লাগান প্রতি রাতে। অসংখ্য ধন্যবাদ সুরজিৎকে এই মর্মান্তিক শিউরে ওঠার মতো সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি সুরজিতের ভাষায় বলছি, যেভাবে তিনি আমাকে ফোনে কাপা গলায় সবকিছু বিস্তারিত বর্ণনা করেছেন, ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। আমার গ্রামের নাম বলবো না, শুধু বলবো মুজাফফরপুর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে একটা প্রত্যন্ত গ্রাম। 3 দিকে ধান ক্ষেত, একদিকে একটা ছোট্ট নদী যা বর্ষায় উথলে ওঠে আর শীতে প্রায় শুকিয়ে যায়। আমাদের গ্রামে মোট ঘর আছে 60-এর কাছাকাছি। বেশিরভাগ মানুষ কৃষিজীবী। আমি এখানে জন্মেছি, এখানেই বড় হয়েছি, এখানকার প্রতিটি মুখ আমার চেনা। এই ঘটনার শুরু 2024 সালের অক্টোবর মাসে, দুর্গাপুজোর ঠিক পরে। আমাদের গ্রামে একটা বুড়ি ছিল, নাম সুক্কিদাই। বয়স কেউ সঠিক জানত না, তবে 70-এর উপরে নিশ্চয়ই। একা থাকতেন। স্বামী অনেক আগেই মারা গেছে, ছেলে মেয়ে বাইরে চলে গেছে অনেক বছর আগে। গ্রামের মানুষ তাকে এড়িয়ে চলত, কারণ সুক্কিদাইয়ের স্বভাব ছিল অদ্ভুত। রাতে একা একা উঠোনে বসে থাকতেন, কারো সাথে বেশি মিশতেন না। কখনো কখনো মাঝরাতে তার বাড়ি থেকে অদ্ভুত শব্দ আসত, কি যেন মন্ত্র পড়ছেন। গ্রামের বড়রা বলতেন সুক্কিদাই ডাইনি। অনেকেই বিশ্বাস করত, আমি করতাম না। আমি শিক্ষিত মানুষ, এইসব গ্রামীণ কুসংস্কারে আমার বিশ্বাস ছিল না। অক্টোবরের প্রথম সপ্তাহে সুক্কিদাই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। জ্বর,
খুব বেশি জ্বর। গ্রামের স্বাস্থ্যকর্মী দেখতে গেল, কিন্তু সুক্কিদাই কাউকে ঢুকতে দিলেন না। দরজা বন্ধ করে শুয়ে রইলেন। পাড়ার মহিলারা মাঝে মাঝে দরজার কাছে এসে ডাকত, কিন্তু কোনো সাড়া পাওয়া যেত না। 5 দিন পর একটা দুর্গন্ধ বের হতে শুরু করলো বাড়ি থেকে। গ্রামের মানুষ দরজা ভেঙে ভেতরে ঢুকল। সুক্কিদাই মারা গেছেন, খাটের উপর শুয়ে, চোখ বন্ধ, হাত দুটো বুকের উপর রাখা। মনে হচ্ছিল ঘুমাচ্ছেন, কিন্তু তিনি মৃত। গ্রামের নিয়ম অনুযায়ী সেদিন সন্ধ্যার আগে কবর দেওয়া হলো তাকে। গ্রামের কবরস্থানে পুরনো বটগাছের পাশে একটি কবর খোঁড়া হলো, তাকে মাটি দেওয়া হলো। সৎকারে বেশি মানুষ আসেনি, সুক্কিদাইকে ভালো চোখে দেখত না বলেই বোধহয়। কিন্তু সেই রাত থেকেই শুরু হলো। মৃত্যুর পরের প্রথম রাতে আমাদের পাড়ার রহিম চাচার বাড়ি থেকে ভোর রাতে একটা চিৎকার এলো। রহিম চাচার বউ চিৎকার করছেন। প্রতিবেশীরা ছুটে গেল। তিনি বললেন, রাত 3টের সময় ঘুম ভেঙে দেখলেন জানালা খোলা, আর জানালার পাশে দাঁড়িয়ে আছে সুক্কিদাই, ঠিক যেরকম জীবদ্দশায় দেখেছিলেন। সেই লম্বা সাদা থান, সেই এলো চুল, সেই বাঁকানো পিঠ। কিন্তু সুক্কিদাই তো মারা গেছেন, কাল কবর দেওয়া হয়েছে। রহিম চাচার বউ বলতে পারলেন না কতক্ষণ দাঁড়িয়েছিল। তিনি চিৎকার দিয়ে উঠতেই উপস্থিতিটা অদৃশ্য হয়ে গেল। আমরা সবাই বললাম, স্বপ্ন দেখেছেন। এই বয়সে অনেকেরই এরকম হয়, বিশেষ করে মৃত্যু দেখার পর। কিন্তু পরের রাতে ঘটল আরেকটি ঘটনা। এবার সোনু কুমারের বাড়ি। সোনু আমার ছাত্র ছিল, এখন বয়স 22-23। সে এবং তার ভাই শুয়েছিল একই ঘরে। ভোর রাতে সোনুর ঘুম ভাঙল একটা শব্দে, চিবানোর মতো শব্দে। তখনও কিছু বুঝতে পারেনি, মনে করল বিড়াল হয়তো, কিন্তু শব্দটা কাছেই। সে উঠে টর্চ জ্বালল, আর তখন যা দেখল তা তার জীবনে আর কোনো দিন ভুলবার নয়। ঘরের কোণে মেঝেতে বসে আছে একটা অবয়ব। চুল ছড়িয়ে পড়েছে মুখের সামনে, হাতে কিছু একটা ধরে আছে, আর মুখ দিয়ে খাচ্ছে, চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। সোনু চিৎকার করে উঠল। তার ভাই জেগে উঠল। টর্চের আলোতে দেখল সেই অবয়ব মুখ তুলল। চুলের আড়াল থেকে দেখা গেল একটা মুখ, সুক্কিদাইয়ের মুখ। কিন্তু সেই মুখ স্বাভাবিক নয়। ঠোঁটের কোণে রক্ত, চোখ দুটো একদম সাদা, মনি নেই। আর হাতে ধরেছিল কি জানেন? সোনুর ভাইয়ের একটা আঙুল থেকে মাংস তুলে খাচ্ছিল। ভাইয়ের হাতে দেখা গেল বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলের অর্ধেকটা কামড়ানো। রক্ত পড়ছে, কিন্তু ভাই ঘুমের মধ্যে কিছু টের পায়নি। চিৎকারে পুরো পাড়া জেগে উঠল। সবাই ছুটে এলো। সেই অবয়ব ততক্ষণে নেই। সোনুর ভাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আঙুলের আঘাত গুরুতর নয়, তবে মাংস কামড়ে নেওয়া হয়েছে এটা স্পষ্ট। ডাক্তার বললেন, এটা মানুষের কামড়, পশুর কামড় নয়। সেই দিন থেকে গ্রামে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ল। পরের 3 রাত, 3টি ঘটনা, 3টি পরিবার। প্রথম রাতে প্রতিবেশী বাসন্তীর বাড়ি। বাসন্তী সকালে উঠে দেখলেন তার 6 বছরের মেয়ের পিঠে লম্বা আঁচড়ের দাগ। মেয়ে ঘুমের মধ্যে কিছু অনুভব করেনি, কিন্তু দাগগুলো গভীর, নখের দাগের মতো। কিন্তু কোনো মানুষের নখ এতটা লম্বা হয় না। দ্বিতীয় রাতে গ্রামের মাতব্বর জগন্নাথ সিংয়ের বাড়ি। তার বৃদ্ধা শাশুড়ি রাতে ঘুম থেকে উঠলেন, ঘরে কেউ নেই মনে করে উঠলেন। তারপর দেখলেন তার খাটের পাশে মেঝেতে বসে আছে কেউ, মাথা নিচু করে, চুল ছড়িয়ে পড়েছে। বৃদ্ধা ভাবলেন বাড়ির কেউ হয়তো। ডাকলেন, কোনো সাড়া নেই। আবার ডাকলেন, এবার সেই অবয়ব মাথা তুলল। বৃদ্ধা সেই মুখ দেখে পরের দিন সকাল পর্যন্ত একটাও কথা বলতে পারেননি। শকে চলে গিয়েছিলেন। শুধু বারবার বলছিলেন, সুক্কি, সুক্কি এসেছিল। তৃতীয় রাতে, এবার একদম ভয়াবহ। আমাদের গ্রামের একজন রামসেবক, তার কুকুরটা সকালে খুঁজে পাওয়া গেল উঠোনের মাঝখানে, মরে পড়ে আছে। কিন্তু মৃত্যু স্বাভাবিক নয়। কুকুরটার পেট খালি, ভেতরের অনেকটা খেয়ে ফেলা হয়েছে। খেয়ে ফেলা হয়েছে। কোনো শিকারী জন্তু নয়, কোনো বন্য পশু নয়, কারণ উঠোনে কোনো জন্তুর পায়ের ছাপ নেই। আছে শুধু মানুষের পায়ের ছাপ, ছোট নগ্ন পায়ের ছাপ, অনেকটা বয়স্ক মানুষের পায়ের মতো, বাঁকানো, আঙুলগুলো বেঁকে গেছে। এই ছাপ দেখে সবাই চিনতে পারল সুক্কিদাইয়ের পায়ের ছাপ। গ্রামে এবার আতঙ্ক ছড়ালো মহামারীর মতো। বাচ্চাদের রাতে বের হতে দেওয়া হচ্ছে না, দরজায় শিকল দেওয়া হচ্ছে, অনেকে রাতে ঘুমাচ্ছে না।
গ্রামের মোড়লরা আলোচনায় বসলেন। আমি তখনও বিশ্বাস করিনি। ভাবলাম কোনো জন্তু হবে, অথবা মানুষই হবে, কেউ কোনো মানসিক বিকারগ্রস্ত লোক হয়তো এই কাজ করছে। সুক্কি দায়ের নাম করা হচ্ছে মানুষের ভয় থেকে। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ হলো একটি রাতে। সেদিন ছিল সুক্কি দায়ের মৃত্যুর 10ম রাত। আমি সেই রাতে ছাত্রদের পরীক্ষার খাতা দেখছিলাম। রাত 12টার কাছাকাছি। আমার বউ আর বাচ্চারা ঘুমিয়ে গেছে, আমি একাই বসা। তখনই শুনলাম বাইরের উঠোনে একটা শব্দ। মাটিতে কেউ হাঁটছে, কিন্তু সেই হাঁটার শব্দ স্বাভাবিক নয়, যেন পা টেনে টেনে হাঁটছে, ঘষ্টাতে ঘষ্টাতে হাঁটছে। আমি উঠলাম, দরজার কাছে গেলাম, দরজায় কান পাতলাম। শব্দটা কাছে আসছে। আমি ভাবলাম হয়তো কোনো বয়স্ক লোক, হয়তো রহিম চাচা কিছু দরকারে এসছেন। দরজা খুলতে গেলাম, ঠিক সেই মুহূর্তে আমার বউ পেছন থেকে ডাকল, কোথায় যাচ্ছ? আমি বললাম, দরজায় শব্দ হচ্ছে, দেখছি কে এসছে। আমার বউ চমকে উঠল। সে আমার হাত ধরল। খুলো না। কেন? সে বলল, আমিও শুনছি, কিন্তু সুরজিৎ, এটা মানুষের হাঁটার শব্দ নয়। আমি থামলাম, মনোযোগ দিয়ে আবার শুনিলাম। সত্যি, এটা স্বাভাবিক হাঁটার শব্দ নয়। একটা পা স্বাভাবিকভাবে পড়ছে, কিন্তু আরেকটা পা যেন টেনে টেনে আসছে, একটু পিছিয়ে। আর সাথে একটা গন্ধ, মাটির গন্ধ, পচা মাটির গন্ধ। আমি দরজা খুলিনি, কিন্তু তারপর যা হলো, দরজায় টোকা পড়ল। 3টে টোকা, মৃদু কিন্তু স্পষ্ট। তারপর দরজার ফাঁক দিয়ে কথা এলো। একটা গলা, ভাঙা, ভেজা, মাটির মতো ভারী গলা, বলছে, সুরজিৎ, দরজা খোলো, ক্ষুধা লেগেছে। সেই গলা আমার চেনা, সেটা সুক্কি দায়ের গলা। আমার বউ আমার হাত এত জোরে চেপে ধরল যে পরের দিন আমার হাতে ব্যথা পেলাম। আমরা দুজন একে অপরকে ধরে দাঁড়িয়ে রইলাম। আমি এক পা নড়তে পারছি না। ভয়ে নয়, এই অনুভূতির কোনো নাম আমি জানি না। এটা ভয়ের চেয়েও গভীর কিছু। দরজার বাইরে সেই কণ্ঠ আবার বলল, ক্ষুধা লেগেছে, দরজা খোলো। আমি বউকে নিয়ে পিছিয়ে গেলাম। বাচ্চাদের ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করলাম। রাত কাটালাম সেখানেই। পরের দিন সকালে বের হলাম। আমার বাড়ির দরজার সামনে মাটিতে পায়ের ছাপ, একই রকম ছাপ, বাঁকানো আঙুল। আর সেই ছাপ এসেছে কবরস্থানের দিক থেকে। আমি সেদিনই গ্রামের মোড়লদের কাছে গেলাম, সব বললাম। এবার মোড়লরা সিদ্ধান্ত নিলেন কবর খুঁড়ে দেখতে হবে। সেই দিন দুপুরে 7-8 জন মিলে কবরস্থানে গেলাম। সুক্কি দায়ের কবরের কাছে পৌঁছতেই আমরা থামলাম। কবরটা অদ্ভুত দেখাচ্ছে। মাটি ওলটপালট, কবরের ওপরের মাটি সরানো, যেন ভেতর থেকে কেউ মাটি সরিয়েছে। আমরা কোদাল দিয়ে খুঁড়তে শুরু করলাম। ফুট 2 নামার পরেই বুঝলাম কফিন সরানো হয়েছে। মানে কফিন আর জায়গায় নেই, গোটা কবর খালি। সুক্কি দায়ের শরীর নেই। শরীর কোথায় গেল? আমরা অবাক। কবরস্থান থেকে কেউ কি লাশ চুরি করে নিয়ে গেছে? কিন্তু কেন? কবরের মাটি ওলটপালট দেখাচ্ছে ভেতর থেকে বাইরের দিকে, যেন কেউ ভেতর থেকে বেরিয়েছে। গ্রামে ফিরে খবর ছড়িয়ে পড়তে দেরি হলো না। সেই রাত থেকে পরের 2 সপ্তাহ আমাদের গ্রামের মানুষের জীবন ছিল নরকের মতো। প্রায় প্রতি রাতেই কোনো না কোনো বাড়িতে ঘটনা ঘটছে। কোথাও জানালার কাছে হাতের ছাপ, কোথাও গরুর গোয়াল থেকে রক্তের গন্ধ পাওয়া যাচ্ছে, একটা গরুর গলায় কামড়ের দাগ, কোথাও উঠোনে পায়ের ছাপ। সেই পচা মাটির গন্ধ কোথাও না কোথাও পাওয়া যাচ্ছে প্রতি রাতে। 2টো ঘটনা আমি আলাদাভাবে বলতে চাই। প্রথমটা ঘটল মৃত্যুর 15তম রাতে। গ্রামের কিশোর ছেলে রাজু, বয়স 14, সে রাতে প্রস্রাবের জন্য উঠোনে বেরিয়েছিল। এটা আমাদের গ্রামে স্বাভাবিক। অনেক বাড়িতে ল্যাট্রিন নেই, উঠোনে যেতে হয়। রাজু উঠোনে গেছে রাত 2টোর দিকে। 5 মিনিট পরে রাজুর চিৎকার শুনে তার মা বাবা ছুটে গেল। রাজু উঠোনে পড়ে আছে, অজ্ঞান। তার কাঁধে দাঁতের ছাপ, মাংস ছিঁড়েছে। রাজুর জ্ঞান ফিরলে সে বলল, উঠোনে একটা অবয়ব হঠাৎ তার পেছন থেকে এলো। সে ঘুরে তাকানোর আগেই কিছু একটা তার কাঁধে কামড় দিল। ব্যথায় সে চিৎকার দিয়েছিল, কিন্তু সাথে সাথে জ্ঞান চলে গেছে। রাজুর কাঁধের ক্ষতটা গভীর, হাসপাতালে নিয়ে যেতে হলো।
ডাক্তার স্পষ্ট বললেন এটা মানুষের কামড়, এই আকারের দাঁত শুধু মানুষেরই হয়। কিন্তু কোন মানুষ? দ্বিতীয় ঘটনাটা আরো ভয়াবহ। মৃত্যুর 18তম রাতে ঘটল সেটা। গ্রামের মাঝখানে একটা বড় পুকুর আছে, পুকুরের পাশে রাস্তা। সেই রাস্তায় রাত 10টার দিকে হাঁটছিলেন মাস্টার গোবিন্দ সিং, আমাদের পাড়ার আরেক শিক্ষক, বয়স 55। হাঁটতে বের হওয়ার অভ্যেস তার আছে। তিনি হাঁটছিলেন, পুকুরের কাছে আসতেই দেখলেন পুকুরের ঘাটে কেউ বসে আছে, পুকুরের জলে পা ডুবিয়ে মাথা নিচু করে। গোবিন্দ স্যার ভাবলেন কোনো গ্রামবাসী হবে, কিন্তু রাত 10টায় একা বসে আছে কেন? কাছে গেলেন, ডাকলেন, সেই অবয়ব মাথা তুলল। গোবিন্দ স্যার পরে আমাকে বলেছিলেন, সুরজিৎ, সেই মুখ দেখে আমি বুঝেছিলাম এটা মানুষ নয়। মুখের চামড়া ফুলে ওঠা, ঠোঁট কালো হয়ে গেছে, চোখ দুটো ঘোলাটে, যেমন মৃত মানুষের চোখ হয়। কিন্তু সে নড়ছে, সে তাকাচ্ছে। গোবিন্দ স্যার চিৎকার দিয়ে দৌড় দিলেন, পেছন ফিরে দেখলেন না। পরের দিন সকালে পুকুরের ঘাটে পাওয়া গেল মাছের কাঁটা, পশুর হাড় এবং একটি কুকুরের মাথা। কুকুরের মাথাটা সুনুদের সেই কুকুর নয়, এটা অন্য কুকুর। রামসেবকের বাড়ির পাশে যে কুকুরটা ছিল সেটা রাত থেকে নিখোঁজ ছিল। তখন সবাই বুঝল এটা কোনো মানবিক রহস্য নয়, এটা অন্য কিছু। গ্রামের বড় মানুষরা সিদ্ধান্ত নিলেন একজন ওঝা আনতে হবে। মুজাফফরপুরের কাছে একটা গ্রামে নাকি একজন বড় ওঝা আছেন, রামবৃক্ষ বাবা, বহু বছরের অভিজ্ঞতা। তাকে আনা হলো। রামবৃক্ষ বাবা এলেন, গ্রামের পরিস্থিতি শুনলেন, কবরস্থান দেখলেন, খালি কবর দেখলেন, তারপর অনেকক্ষণ চুপ করে থাকলেন। তিনি বললেন, এটা সাধারণ ভূত নয়। সুক্কি দায় বেঁচে থাকতে তান্ত্রিক সাধনা করতেন। এই সাধনায় মৃত্যুর পরেও শরীর কিছুদিন সক্রিয় থাকে, শরীরের ক্ষুধা থাকে, সে মাংস খোঁজে, কিন্তু এই শরীর ধ্বংস না করলে থামবে না। ধ্বংস করবেন কিভাবে? রামবৃক্ষ বাবা বললেন, শরীর খুঁজে পেতে হবে, তারপর আগুনে পুড়িয়ে দিতে হবে, কিন্তু রাতে নয়, দিনের আলোতে। পরের দিন ভোরবেলা আমরা একদল মিলে বেরোলাম। রামবৃক্ষ বাবা সাথে আছেন। তিনি গ্রামের চারদিক ঘুরলেন, কবরস্থানের কাছে, ধানক্ষেতের পাশে, নদীর ধারে। শেষে নদীর ধারের একটা ঝোপের মধ্যে পেলাম সুক্কি দাইয়ের শরীর। কিন্তু এই শরীর দেখে আমরা প্রায় সবাই পিছিয়ে গেলাম। শরীরটা মৃতের মতো নয়, মৃত শরীর পচে যায়, গন্ধ হয়, বিকৃত হয়, কিন্তু এই শরীরটা দেখে মনে হচ্ছিল ঘুমাচ্ছে। মুখে কোনো পচনের চিহ্ন নেই, কিন্তু ঠোঁটের কোণে শুকনো রক্ত। আর সবচেয়ে ভয়ানক যে জিনিসটা দেখলাম, শরীরটা চোখ বন্ধ নয়, আধা খোলা। আর সেই আধা খোলা চোখের মধ্য দিয়ে যে দৃষ্টি দেখা যাচ্ছে তা জীবন্ত মানুষের দৃষ্টির মতো। রামবৃক্ষ বাবা কাছে গেলেন না, দূর থেকেই বললেন, এটা হলো অঘরীতন্ত্রের ফলাফল। এই অবস্থাটাকে বলে বেতাল দেহ। মৃত, কিন্তু পুরো মৃত নয়। এই দেহের রাতে সাড়া থাকে। তিনি বিশেষ কাঠ আনতে বললেন। পবিত্র মন্ত্র পড়তে পড়তে সেই কাঠ সাজানো হলো। তারপর সেই দেহটাকে সেই কাঠের উপর রাখা হলো। কিন্তু দেহ সরানোর সময় একটা ঘটনা ঘটল। দেহ সরাতে গিয়ে দেখা গেল শরীর শক্ত হয়ে আছে, যেন পাথর। স্বাভাবিক মৃতদেহ এতটা শক্ত হয় না। 5 জন মানুষ মিলে তুলতে পারছিল না। রামবৃক্ষ বাবা মন্ত্র পড়তে থাকলেন। তারপর একটা সময় শরীরটা আচমকা নরম হয়ে গেল, যেন কিছু একটা ছেড়ে দিল। দেহে আগুন দেওয়া হলো, বিশেষ মন্ত্রের সাথে ঘি ঢেলে। আগুন জ্বলতে শুরু করলো। আর সেই সময় আমি নিজে শুনেছি, আবার পাশে দাঁড়ানো সবাই শুনেছে, একটা শব্দ এলো, সেই ভাঙা গলার শব্দ, ক্ষুধা, ক্ষুধা লেগেছে। কিন্তু কোনো মুখ নেই, শুধু শব্দ বাতাসে ভেসে আসছে। আর তারপর ধীরে ধীরে সেই শব্দ মিলিয়ে গেল, আগুন জ্বলতে থাকলো। সেই রাত থেকে গ্রামে আর কোনো ঘটনা ঘটেনি। পায়ের ছাপ নেই, কামড়ের দাগ নেই, সেই পচা মাটির গন্ধ নেই। কিন্তু গ্রামটা আর আগের মতো হয়নি। রাজুর কাঁধের ক্ষত ভালো হয়েছে,
তবে সেখানে একটা দাগ থেকে গেছে চিরকালের জন্য। সোনুর ভাইয়ের আঙুল জুড়ে গেছে, কিন্তু ওই জায়গায় অনুভূতি নেই। গোবিন্দ স্যার আর রাতে হাঁটতে বেরোন না। আর আমি প্রতি রাতে এখনো দরজায় শিকল দিই। বাড়িতে কেউ আসলে আগে জিজ্ঞেস করি, তারপর দরজা খুলি। আর রাত 12টার পরে কেউ যদি দরজায় কড়া নেড়ে বলে ক্ষুধা লেগেছে, আমি দরজা খুলব না। কারণ যে ডাকছে সে জীবন্ত কিনা সেটা নিশ্চিত হওয়ার আগে দরজা খোলা ঠিক নয়। সুরজিতের শেষ কথাগুলো আমার মাথায় এখনো ঘুরছে। তিনি বলেছিলেন, ভাই, মৃত্যুর পরেও ক্ষুধা থাকে এটা আমি বিশ্বাস করতাম না, এখন করি। আর যদি কোনো রাতে আপনার দরজায় কেউ এসে বলে তার ক্ষুধা লেগেছে, কিন্তু গলাটা যদি ভেজা আর ভারী লাগে, যদি সাথে মাটির গন্ধ আসে, তাহলে দরজা খুলবেন না। সকাল হলে দেখবেন বাইরে কি ছাপ পড়েছে। এই ছিল আজকের প্রথম ঘটনা। সন্ধে 7টা এবং রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবার প্রস্তুত হন আজকের দ্বিতীয় ঘটনার জন্য। আমরা এবার পাড়ি দেব দিল্লিতে। সেখানে একটি ছেলে 17 বছর ধরে যাকে মা ডেকে এসেছে, সেই মহিলার আসল পরিচয় জেনে যে আতঙ্কের মধ্যে পড়েছে তা শুনলে আপনার পায়ের নিচের মাটি কেঁপে উঠবে। দ্বিতীয় ঘটনা, মায়ের মুখোশ। দিল্লির সেই 17 বছরের দীর্ঘ রহস্য। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন আরফান হোসেন। আরফান দিল্লির ওখলা এলাকার বাসিন্দা। পেশায় তিনি একটি বেসরকারি কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট। ঘটনাটি সরাসরি তার নিজের সাথে ঘটেনি, কিন্তু তার প্রতিবেশী পরিবারের সাথে ঘটেছে, যে পরিবারের সাথে তিনি বছরের পর বছর পরিচিত ছিলেন, যাদের বাড়িতে নিয়মিত যেতেন, যাদের ছেলেকে কাছ থেকে বড় হতে দেখেছেন। অসংখ্য ধন্যবাদ আরফানকে এই অবিশ্বাস্য, শিউরে ওঠার মতো সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি আরফানের ভাষায় বলছি। দিল্লির ওখলায় আমাদের পাড়াটা বেশ পুরনো। ঘিঞ্জি গলি, একটার গায়ে আরেকটা বাড়ি, তবে মানুষ সবাই চেনে সবাইকে। এই পাড়ায় 2 দশক ধরে আছি আমরা। আমার পাশের বাড়িতে থাকতো একটা পরিবার, মা আর ছেলে। ছেলের নাম রোহান, মায়ের নাম সবাই ডাকতো মিনা বৌদি। মিনা বৌদি এসেছিলেন প্রায় 17 বছর আগে। তখন আমি নতুন বিয়ে করেছি, এই পাড়ায় সবেমাত্র এসেছি। মিনা বৌদিকে দেখলে একটা জিনিস মনে হতো, অদ্ভুত সুন্দরী মানুষ। এত বয়স্ক মহিলার এতটা সুন্দর চেহারা, 17 বছরে তাকে দেখে মনে হতো বয়সই বাড়েনি। পাড়ার মহিলারা মাঝে মাঝে রসিকতা করতেন, মিনা বৌদির কি বয়সই হয় না? মিনা বৌদি হাসতেন, কিন্তু সেই হাসিটা একটু অদ্ভুত ছিল। ঠোঁটের কোণ উঠত, কিন্তু চোখ হাসত না। আমি এটা লক্ষ্য করেছিলাম, কিন্তু কখনো বেশি ভাবিনি। রোহান ছেলে হিসেবে শান্ত ছিল, পড়াশোনায় মনোযোগী, বন্ধু কম, একটু একা থাকতে পছন্দ করত। কিন্তু মাকে অনেক ভালোবাসত। মা ছেলের মধ্যে একটা গভীর বন্ধন ছিল, যা দেখে মনে হতো এই পৃথিবীতে ওরা দুজনেই দুজনের সব। রোহানের 17তম জন্মদিন ছিল 2024 সালের আগস্ট মাসে। সেই দিনের কথা আমি আজীবন মনে রাখব। জন্মদিনের আগের রাতে, মানে রোহানের 17তম জন্মদিনের আগের রাতে, মিনা বৌদি রোহানকে ডেকেছিলেন। রোহান পরে আমাকে সব বলেছে, কাঁদতে কাঁদতে, থেকে থেকে, অনেক রাতে। সেই রাতে মিনা বৌদি বললেন, রোহান, তোর 17 বছর হতে চলল, এবার তোকে একটা কথা বলার সময় হয়েছে। রোহান ভাবল, কি কথা? হয়তো বাবার কথা বলবেন। বাবার সম্পর্কে মিনা বৌদি কখনো বেশি কিছু বলতেন না। মিনা বৌদি বললেন, রোহান, আমি তোর মা নই। রোহান প্রথমে হাসল, ভাবল মজা করছেন। মিনা বৌদি হাসলেন না, বললেন, আমি সত্যি বলছি, তোর মা ছিল মানুষ। সে তোকে জন্ম দিয়েছিল, কিন্তু সে মারা গিয়েছিল জন্মের পরপরই। তখন তুই নবজাতক, তোর বাবাও ছিল না, তুই একা। রোহানের বুকের ভেতরটা হঠাৎ শীতল হয়ে গেল। তাহলে
তাহলে তুমি? মীনা বৌদি বললেন, আমি তোকে নিয়েছিলাম, লালন করেছিলাম, তুই আমার কাছে মানুষ হয়েছিস। কিন্তু তুমি কে? সেই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে মীনা বৌদি একটু থামলেন, তারপর বললেন, আমি মানুষ নই রোহান। রোহান সেই মুহূর্তটার কথা বলতে গিয়ে কাঁদছিল, বলছিল, আরফান ভাই, ওই মুহূর্তে আমি বুঝতে পারিনি কি শুনছি। বারবার মনে হচ্ছিল এটা স্বপ্ন, কিন্তু স্বপ্ন ছিল না। মীনা বৌদি বলেছিলেন তিনি একটি জিন। বহু বছর আগে এই দিল্লির একটা পুরনো এলাকায় একটি নবজাতক শিশু একা পড়েছিল মৃত মায়ের পাশে। সেই শিশুর কান্না শুনে তিনি এসেছিলেন। তিনি জানতেন শিশুটি বাঁচবে না এভাবে, তাই তিনি মানুষের রূপ ধরে শিশুটিকে নিয়েছিলেন। কিন্তু কেন? মীনা বৌদি বলেছিলেন, আমি বহু বছর ধরে একা, জিনদের সংসারে আমার কেউ নেই, একটি সন্তান চেয়েছিলাম। রোহান বিশ্বাস করতে পারছিল না। কিন্তু তুমি তো মানুষের মতোই ছিলে, তুমি খেতে, ঘুমাতে, কাঁদতে। মীনা বৌদি বললেন, রূপ ধরা আমার জন্য কঠিন নয়, তবে 17 বছর একটানা মানুষের রূপে থাকা ক্লান্তিকর হয়ে উঠেছে। আর তুই এখন বড় হয়েছিস, এবার তোকে সত্যিটা জানা দরকার। রোহান জিজ্ঞেস করল, তুমি কি আমার ক্ষতি করেছো কোনোদিন? মীনা বৌদি বললেন, না, কখনো না, তুই আমার সন্তান। তাহলে এখন কি হবে? মীনা বৌদি কিছু বললেন না, শুধু বললেন, তুই ঘুমা, কাল সকালে উঠে দেখিস। রোহান সেই রাতে ঘুমায়নি, সারা রাত শুয়েছিল। মাথায় ঘুরছিল সেই কথাগুলো, আমি মানুষ নই, জিন, 17 বছর। ভোর হলো, রোহান উঠল, মীনা বৌদির ঘরে গেল। ঘর খালি, সব জিনিস আছে, বিছানা আছে, কাপড় আছে, সংসারের সব আছে, কিন্তু মীনা বৌদি নেই। রোহান পুরো বাড়ি খুঁজল, নেই। দরজা ভেতর থেকে বন্ধ ছিল না, তবে জানালাও খোলা নয়। মীনা বৌদি কোথায় গেলেন? পাড়ায় খোঁজ নেওয়া হলো, কেউ দেখেনি। রোহান সেদিন আমার কাছে এলো, দরজায় দাঁড়িয়ে কাঁদছিল, বলল, আরফান ভাই, মা চলে গেছেন। আমি ভাবলাম বাড়ির মধ্যে ঝগড়া হয়েছে হয়তো। বললাম, ফিরে আসবেন, চিন্তা করিস না। না, মা বলে গেছেন আর আসবেন না। তখন রোহান আমাকে সব বলল, সেই রাতের কথা, মীনা বৌদির স্বীকারোক্তি। আমি শুনতে শুনতে ভাবলাম, রোহানের মাথা ঠিক নেই হয়তো। এত বড় ধাক্কা পেয়েছে, মা চলে গেছে, মানসিক চাপে কিছু একটা মাথায় ঢুকে গেছে। কিন্তু তারপর রোহান একটা কথা বলল যা আমাকে ভাবিয়ে তুলল। সে বলল, আরফান ভাই, আপনি কি কখনো লক্ষ্য করেছেন মা কখনো রাতে বাথরুম যেতেন না? কখনো না। আমি ভাবলাম, সত্যিই তো, 17 বছর ধরে আমি এই পরিবারকে চিনি, কিন্তু মীনা বৌদিকে কখনো রাতে বাথরুম যেতে দেখিনি। রোহান বলল, মা কখনো নামাজ পড়তেন না, ঈদের দিনও না। আমি জিজ্ঞেস করলে বলতেন অসুস্থ, কিন্তু সুস্থ হতেন না কখনো। আর মা কখনো ছবি তুলতে দিতেন না নিজের, যখনই মোবাইল তুলেছি সরে গেছেন। এই কথাটা শুনে আমার গলা শুকিয়ে গেল, কারণ এটা সত্য। মীনা বৌদির কোনো ছবি আমার কাছে নেই, পাড়ার কারো কাছেই নেই বোধহয়। রোহান আরও বলল, আরফান ভাই, একবার ছেলেবেলায় আমি ঘুম থেকে উঠে মাকে দেখিনি ঘরে। মাঝরাতে বের হয়ে খুঁজছিলাম, বাইরের উঠোনে দেখলাম মা দাঁড়িয়ে আছেন, কিন্তু তার ছায়া নেই। আমি চমকালাম, ছায়া নেই? না, চাঁদের আলো ছিল, আমার ছায়া ছিল, পাশের গাছের ছায়া ছিল, কিন্তু মায়ের ছায়া ছিল না। আমি ভয় পেয়ে ভেতরে চলে গিয়েছিলাম, পরে ভুলে গিয়েছিলাম, এখন মনে পড়ছে। সেই দিন থেকেই রোহানের জীবন বদলে গেল। মীনা বৌদি চলে যাওয়ার পর রোহান একা হয়ে গেল। পাড়ার লোকজন তাকে সাহায্য করল, কিন্তু রোহানের মনে যে প্রশ্নগুলো জেগেছিল তার উত্তর কেউ দিতে পারল না। সে মানুষ নাকি জিনের কাছে লালিত? সে কি স্বাভাবিক? তার মধ্যে কি কিছু অস্বাভাবিক আছে? আমি রোহানের পাশে থাকার চেষ্টা করলাম, কিন্তু কিছু ঘটনা ঘটতে থাকলো যা আমাকেও অস্থির করে তুলল। মীনা বৌদি চলে যাওয়ার তৃতীয় রাতে রোহানের বাড়ি থেকে শব্দ এলো। রাত প্রায় 2টো। আমি জেগেছিলাম, স্পষ্ট শুনলাম পাশের বাড়ি থেকে কেউ কথা বলছে, মহিলার গলা, মীনা বৌদির গলা মতো। আমি কান পাতলাম, রোহান, রোহান ডাকছে, কিন্তু মীনা বৌদি তো চলে গেছেন। পরের দিন রোহানকে জিজ্ঞেস করলাম, সে বলল, হ্যাঁ, রাতে ডাকছিলেন, প্রতি রাতেই ডাকছেন, কিন্তু সে দরজা খোলে না। কেন খুলছিস না? রোহান বলল, মা আসলে চলে যান না। মা বলেছেন 17 বছর হলে আমি নিজের পথ নিজে বেছে নিতে পারবো, কিন্তু তার আগে নয়। 17 বছরে পা দিয়েছি, এখন মা আমাকে ছেড়ে যাচ্ছেন,
কিন্তু মাঝে মাঝে ডাকছেন, হয়তো নিজেও ছাড়তে পারছেন না। আমি শিউরে উঠলাম। একটা জিন তার সন্তানকে ছাড়তে পারছে না। পরের কয়েক সপ্তাহ ধরে অদ্ভুত ঘটনাগুলো ঘটতে থাকলো। এক রাতে রোহান ঘুম থেকে উঠে দেখল তার বিছানার পাশে কেউ বসে আছে। অন্ধকারে ঠিক দেখতে পাচ্ছে না, কিন্তু বুঝতে পারছে কেউ একজন আছে। সেই পরিচিত উষ্ণতা, সেই পরিচিত গন্ধ, মিনা বৌদির গন্ধ। রোহান ডাকল, মা। কোনো সাড়া নেই, কিন্তু উপস্থিতিটা অনুভব হচ্ছে। রোহান বলল, মা, আমি ভালো আছি, তুমি চিন্তা করো না। সেই মুহূর্তে রোহানের মাথায় কেউ হাত রাখল, একটা হাতের উষ্ণতা, মায়ের হাতের মতো। তারপর সেই উপস্থিতি চলে গেল। রোহান পরের দিন আমাকে বলল কাঁদতে কাঁদতে, আরফান ভাই, সে মা ছিল কিনা জানি না, কিন্তু আমার মা ছিল। এরপর ঘটল একটি ঘটনা যা আমাকে একদম স্থির করে দিল। রোহান সে সময় একটা ডায়েরি লিখত। মিনা বৌদির চলে যাওয়ার পর থেকে প্রতিদিনের কথা লিখত। একদিন সে দেখল তার ডায়েরিতে নতুন লেখা, তার নিজের লেখা নয়, অন্য হাতের লেখা, সুন্দর সূক্ষ্ম অক্ষরে লেখা, হিন্দিতে। লেখা ছিল, তু মেরা বেটা হ্যায়, হামেশা রহেগা। তু মেরা বেটা হ্যায়, হামেশা রহেগা, মানে তুই আমার ছেলে, সব সময় থাকবি। রোহান সেই পাতাটা ছেড়েনি, সে আমাকে দেখালো। আমি নিজে দেখেছি সেই লেখা। মিনা বৌদি লিখেছেন, কিন্তু মিনা বৌদি তো নেই। আমি জানি না এর ব্যাখ্যা কি, কিন্তু সেই লেখাটা দেখার পর আমার ভেতরে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এর পরের ঘটনাটি আরও অদ্ভুত। রোহানের ক্লাসের বন্ধুরা একদিন রোহানের বাড়িতে এলো বেড়াতে। রোহান ততদিনে বাড়িতে একা থাকছে। আমরা পাড়ার লোকজন মাঝে মাঝে দেখাশোনা করছি। বন্ধুরা বসে আড্ডা দিচ্ছে, হাসি খুশি পরিবেশ। তখন রোহানের এক বন্ধু সোনু বাথরুমে গেল। বাথরুম থেকে বেরিয়ে সোনু জিজ্ঞেস করল, ভাই, তোর মা আছে না? আমি বাথরুমে যাচ্ছিলাম, একটি মহিলা হাঁটছিলেন করিডোরে, সরে গেলেন। রোহান জমে গেল। মহিলা? হ্যাঁ, বয়স্ক মহিলা, সাদা শাড়ি, লম্বা চুল। চলে গেলেন। রোহান বলল, আমার মা নেই, মানে আমার মা এখানে থাকেন না। সোনু অবাক। তাহলে কি ছিলেন? কেউ উত্তর দিতে পারল না। কিন্তু সোনু বলল, সেই মহিলার মুখটা সে দেখেনি। মহিলা ঘুরে তার দিকে তাকাননি, শুধু দেখেছে পেছন থেকে হাঁটতে হাঁটতে কোথাও চলে গেলেন। বন্ধুরা চলে যাওয়ার পর রোহান আমার কাছে এলো, বলল, আরফান ভাই, মা এখনো আসেন, কিন্তু শুধু মাঝে মাঝে। রোহানের চোখে তখন অদ্ভুত একটা ভাব। ভয় নেই, দুঃখ আছে, কিন্তু সাথে একটা অদ্ভুত শান্তি। তুই ভয় পাচ্ছিস না? সে বলল, আমার মা, ভয় পাবো কেন? আমি কি বলবো বুঝলাম না, কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। মিনা বৌদি চলে যাওয়ার প্রায় 2 মাস পরে রোহানের জীবনে একটা ঘটনা ঘটল যা তাকে আবার পুরো বদলে দিল। সে একদিন স্বপ্ন দেখল। স্বপ্নে দেখল সে একটা বিশাল প্রান্তরে দাঁড়িয়ে। আকাশ নেই, মাটি আছে, কিন্তু রং অদ্ভুত, ধূসর। দূরে একটা আলো, সেই আলোর দিকে হাঁটছে। আলোর কাছে যেতেই দেখল মিনা বৌদি, কিন্তু এই রূপ আগে দেখেনি। এই রূপে তিনি মানুষের মতো নন, অনেক বেশি লম্বা, চুল পিঠ ছাড়িয়ে মাটি পর্যন্ত নামা, আলোর মতো জ্বলছে শরীর, কিন্তু মুখ চেনা। স্বপ্নে মিনা বৌদি বললেন, রোহান, তোর আসল মায়ের কথা বলবো? রোহান বলল, বলো। মিনা বৌদি বললেন, তোর মা ছিল একটা সাধারণ মেয়ে, তোকে জন্ম দিতে গিয়ে মারা গেছে, কিন্তু মারা যাওয়ার আগে সে প্রার্থনা করেছিল যে কেউ যেন তার ছেলেকে দেখে রাখে। সেই প্রার্থনা পৌঁছেছিল আমার কাছে। তুমি তার প্রার্থনায় সাড়া দিয়েছিলে? আমি এমনিই ছিলাম ওই জায়গায়, তার প্রার্থনা শুনলাম, মনে হলো দেখি। রোহান স্বপ্নে জিজ্ঞেস করল, তুমি কি আমাকে ভালোবাসো? মিনা বৌদি বললেন, মানুষ না হয়েও ভালোবাসা যায়, আমি শিখেছিলাম তোর কাছে। সেই স্বপ্নে রোহান কাঁদল, মিনা বৌদিও কাঁদলেন। স্বপ্নে রোহান ঘুম ভেঙে উঠে দেখল বালিশ ভেজা, কিন্তু আরও একটা জিনিস দেখল। বিছানার পাশে টেবিলে একটা পাথরের টুকরো, ছোট, গোলাকার, মসৃণ। আগে ছিল না এই পাথর। এই পাথর কোথা থেকে এলো? রোহান আমাকে দেখালো, আমি ধরে দেখলাম। সাধারণ পাথর, কিন্তু হাতে নিলে একটু উষ্ণ লাগে, স্বাভাবিক তাপমাত্রার চেয়ে বেশি উষ্ণ। রোহান পাথরটা রেখে দিল। এরপর থেকে মিনা বৌদির আসা যাওয়া কমে এলো। মাঝে মাঝে সেই পরিচিত গন্ধ পাওয়া যায়, মাঝে মাঝে রাতে একটু উপস্থিতি অনুভব হয়, কিন্তু আগের মতো নয়। রোহান এখন একটু স্বাভাবিক হয়েছে, পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আমরা পাড়ার লোকজন তার পাশে আছি।
কিন্তু একটা জিনিস রোহান আমাকে বলেছে যা আমি কখনো ভুলব না। সে বলেছে, আরফান ভাই, মা মানুষ না হোক, কিন্তু মা যে ভালোবাসা দিয়েছেন সে ভালোবাসা মানুষের ভালোবাসার মতোই ছিল, তাই মাকে ভুলতে পারছি না। আরেকটা ঘটনা সে বলেছে, এই ঘটনাটা সবচেয়ে বেশি আমাকে কাঁপিয়ে দিয়েছে। একবার রোহান ছোটবেলায় বোধহয় বছর 6 বয়সে অসুস্থ হয়ে পড়েছিল খুব। জ্বর ছিল এত বেশি যে হাসপাতালে নিতে হয়েছিল। হাসপাতালের ডাক্তার বলেছিলেন অবস্থা খারাপ। সেই রাতে মিনা বৌদি হাসপাতালে বসেছিলেন। রোহান অজ্ঞান, জ্বর কমছে না। ভোরের দিকে জ্বর হঠাৎ কমে গেল। ডাক্তার অবাক। রোহান সচেতন হওয়ার পর দেখল মিনা বৌদির হাত ধরে আছে তার হাত, কিন্তু মিনা বৌদির হাতের তালু থেকে রক্ত পড়ছে, 5টা আঙুলের মাথা থেকে। রোহান জিজ্ঞেস করল, মা তোমার হাতে কি হয়েছে? মিনা বৌদি বললেন, কিছু না, তোর জ্বর ভালো হয়েছে না? পরে রোহান বড় হয়ে বুঝেছে জিনরা মানুষের রোগ নিজের মধ্যে টেনে নিতে পারে। সেই রাতে মিনা বৌদি রোহানের জ্বর নিজের মধ্যে টেনে নিয়েছিলেন। রোহানের ক্ষতি থেকে বাঁচাতে নিজে ব্যথা নিয়েছিলেন। এটা কি মায়ের ভালোবাসা নয়? আরফান বলতে বলতে থামলেন, তার গলা ভারী হয়ে এসেছিল। তিনি বললেন, ভাই, এই ঘটনা বলতে গিয়ে আমার নিজের চোখে পানি আসছে। কারণ ভালোবাসার কোনো জাতি নেই, ধরন নেই। একটা জিন যদি মানব শিশুকে 17 বছর ভালোবেসে মানুষ করতে পারে, তাহলে সেটাকে ভালোবাসা না বলে কি বলবো? কিন্তু তারপরেও একটা প্রশ্ন থেকে যায়, একটা জিন মানব শিশু লালন করলো কেন? পরিণতিতে কি হবে? রোহান কি স্বাভাবিক মানুষ, নাকি 17 বছর জিনের সান্নিধ্যে থেকে তার মধ্যেও কিছু পরিবর্তন হয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর আরফান জানেন না, রোহানও জানে না। কিন্তু একটা ঘটনা আরফান বললেন, যা দিয়ে শেষ করব। মিনা বৌদি চলে যাওয়ার কয়েক মাস পরে রোহান একবার রাস্তায় হাঁটছিল। হঠাৎ একটা কুকুর তেড়ে এলো, বড় কুকুর, রাগী। রোহান ভয় পেল, কিন্তু কুকুরটা কাছে এসে থেমে গেল। রোহানের মুখের দিকে তাকিয়ে থাকলো কয়েক মুহূর্ত, তারপর ল্যাজ নামিয়ে সরে গেল। আশেপাশে যারা ছিল তারা অবাক হলো। রোহান অবাক হলো না। সে বলল, জানোয়াররা বোঝে, তারা বুঝেছে আমার মধ্যে একটু আলাদা কিছু আছে। আরফান শেষে বললেন, ভাই, প্রতিদিন দেখি রোহানকে, স্বাভাবিক ছেলে, পড়াশোনা করে, কাজ করে, হাসে, কথা বলে, কিন্তু মাঝে মাঝে রাতে তার বাড়ির দিক থেকে একটা আলো দেখা যায় জানালায়, নীলচে আলো। কিন্তু রোহানের ঘরে কোনো নীল আলো নেই। আমি একদিন জিজ্ঞেস করলাম। রোহান হাসল, বলল, মা আসেন মাঝে মাঝে, আর কিছু না। মা আসেন মাঝে মাঝে, আর কিছু না। এই ছিল আজকের দ্বিতীয় এবং শেষ ঘটনা। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 124-এর 2টি ঘটনা আমরা শেষ করলাম। বিহারের সেই গ্রামে মৃত বুড়ি কবর ছেড়ে উঠে এসেছিল মানুষের মাংসের সন্ধানে। ক্ষুধা মৃত্যুর পরেও থামেনি। আর দিল্লিতে একটি ছেলে 17 বছর পর জানল সে যাকে মা ডেকে এসেছে সে মানুষ ছিল না, কিন্তু সেই ভালোবাসা ছিল মানুষের মতোই। এই দুটো ঘটনা আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীতে এমন কিছু আছে যার ব্যাখ্যা আমাদের জানা নেই। মৃত্যুর ওপারেও কিছু চলতে থাকে। আর যে জগৎকে আমরা দেখতে পাই না, সেই জগতের সাথে আমাদের সম্পর্ক কখন তৈরি হয়ে যায় আমরা নিজেরাও জানি না। আপনারা কেউ যদি এমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হয়ে থাকেন, তা অশরীরীর সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল ashoriri@gmail.com। আপনার নাম ও পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক দিন, শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন। মনে রাখবেন, সন্ধে 7টা আর রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই আসর থেকে বেরোনোর পথ নেই। যতক্ষণ অন্ধকার থাকবে ততক্ষণ ঘটনা চলবে, যতক্ষণ ভয় থাকবে ততক্ষণ অশরীরী থাকবে। আগামী নতুন এপিসোডে নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। রাতে একা বাইরে যাবেন না। কেউ দরজায় ডাকলে আগে জিজ্ঞেস করুন, তারপর খুলুন। আর যদি কখনো কারো হাঁটার ছায়া না দেখেন চাঁদের আলোতে, একটু সতর্ক হন। আল্লাহ হাফেজ।